সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে বিষয়টি আমরা দেখছিলাম আপনারই করা প্রতিবেদনে, আমরা তো জানি যে বিগত দিনগুলোতে আসলে বাজেট নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, সাধারণ মানুষের মধ্যেও, গণমাধ্যম কর্মীদের মধ্যেও, বিভিন্ন প্রশাসনের কর্মীদের মধ্যেও। আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাইবো যে বাজেটের পরে যে সংবাদ সম্মেলন হলো, আমরা কিছু অংশ আপনার প্রতিবেদনে দেখেছি, আপনি সেখানে সশরীরে উপস্থিত ছিলেন। আপনি একটু ছোট্ট করে আমাদেরকে বলবেন কিনা যে অর্থমন্ত্রী আসলে কি বলেছেন, কি বলতে চাইছেন? অর্থমন্ত্রী যে মেসেজটি দিয়ে গেলেন এই সংবাদ সম্মেলনে বাজেট পরবর্তী, সেটা হচ্ছে তিনি বলে গেলেন বাস্তবধর্মী একটি বাজেট, কারণ এখানে মূল্যস্ফীতি সরকারি লক্ষ্যমাত্রায় কিছুটা বাড়ানো হয়েছে চলতি অর্থবছরের তুলনায়, যেটি বাস্তবতার সাথে মিল রয়েছে। বাস্তবতার সাথে মিলের জন্য যে মূল্যস্ফীতি আসলে নিয়ন্ত্রণ করে রাখা যাচ্ছে না, এটি লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে। একই সাথে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হিসেবে কিন্তু এবার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও কমানো হয়েছে, যার জন্যই আমরা যদি দেখি পয়েন্ট আকারে যে তিনি বাজেটকে বাস্তবধর্মী বলেছেন। এমপিদের গাড়িতে শুল্ক বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে, এটি আসলে বাজেটে উত্থাপন করা হয়েছে। এটি সংসদে আলোচনা হবেন, সংসদ সদস্যরাই এটি ঠিক করবেন চূড়ান্ত হবে কিনা। ঘাটতি মেটাতে ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে, সেটি ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি স্বাভাবিক, অর্থাৎ যে 2.5 লাখ কোটি টাকার ওপরে যে ঘাটতি রয়েছে সেখানে প্রায় 1.5 লাখ কোটি টাকা ব্যাংক থেকে নেওয়া হবে, 1,37,000 কোটি টাকা। এটি আসলে অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক খাত থেকে নেওয়াটা এটা খুব অস্বাভাবিক বিষয় না, যদিও ব্যবসায়ীরা বলছেন যে ব্যাংক খাত থেকে না নিয়ে বৈদেশিক উৎস থেকে নিলে তারা বিনিয়োগের বেশি সুযোগ পেতেন। তো এটিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। সবুজ, আরেকটি কথা আমরা বারবার শুনছিলাম যে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, এই বিষয়ে এনবিআরও ব্যাখ্যা দিয়েছে, সেটি আপনার কাছ থেকে শুনতে চাই। কালো টাকা সাদা করার সুযোগ, এটি আসলে বেশ আলোচনা হচ্ছে এটি নিয়ে। তো এনবিআর যেটি ব্যাখ্যা দিয়েছেন, আমরা যদি দেখি আসলে এনবিআর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তাদের যারা জমি কেনা বেচার সময়, এনবিআর যেটি বলছে যে জমি কেনা বেচার সময় অটোমেটিক কিছু টাকা কালো হয়ে যায়, সেই টাকাটা অর্থনীতিতে ফেরানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে বা এই প্রস্তাবনার মাধ্যমে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের অডিট জটিলতা এড়াতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন সময় যে পরীক্ষা নিরীক্ষা অডিট করা হয় আর্থিক প্রতিবেদনের, সেখানে কিছু জটিলতা তৈরি হয়, যার ক্ষেত্রে রিটার্ন দেওয়ার সম্ভব হয় না, বা সেক্ষেত্রে তারা একটু যে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আসলে যেভাবে যতটা সহজে তারা দিতে চান, অল্প কিছু কারণে তারা দিতে পারে না, সেইটি তারা আসলে ব্যবসাতে বিনিয়োগও করতে পারেন এবং দেখাতে পারে না। তো সেই জটিলতাটা এড়ানোর জন্যে যেন সেই টাকাগুলো আবার অর্থনীতিতে ফিরে আসে, সেজন্য একটি উদ্যোগ রিটার্ন দাখিলে ত্রুটি থেকে মুক্তি দিতে। অনেক ক্ষেত্রে রিটার্ন দাখিলে অল্প কিছু ত্রুটির কারণে কিছু টাকা আসলে কালো টাকা হিসেবে বা অবৈধ টাকা হিসেবে বিবেচিত হয়, সেইটা যেন আর না থাকে, সেই টাকাটাও যেন অর্থনীতিতে ফিরে আসে। অনেকের আসলে অনিচ্ছাকৃত অপ্রদর্শিত অর্থ ব্যয়ের সুযোগ, অনেকেই আসলে ইচ্ছে করে টাকাটা অবৈধ পথে উপার্জন করেননি কিংবা ওই টাকাটা ইচ্ছেকৃতভাবে আড়াল করেননি, সেটি আসলে যেন প্রদর্শন করার সুযোগ পান, সেটি একটি। তবে মোটের উপর যেটা বলা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, এনবিআর যে প্রস্তাবনা দিয়েছে সেটি ঠিক আছে, এনবিআর যুক্তি তুলে ধরেছেন, কিন্তু এনবিআর এবার বলছেন যে সব কালো টাকা আসলে পাচার হয়, দেশের অর্থনীতিতে 1 টাকাও যুক্ত হয় না, বেশিরভাগ টাকা, সব টাকা প্রায়। তারপরে ওই যে বলা হচ্ছে যে কালো টাকা সাদা করা হচ্ছে, এটি আসলে কাদের চাপে করা হচ্ছে? এটি আসলে এনবিআর চেয়ারম্যান সরাসরি যেটি বলে গেলেন যে সাধারণ মানুষের দাবি ছিল, উদ্যোক্তা ব্যবসায়ীদের দাবি ছিল। সাধারণ মানুষ অর্থাৎ যারা ব্যক্তি কর সীমার মধ্যে রয়েছেন, কর স্তরে রয়েছেন, তারা কোনো ক্ষেত্রে তাদের যে অর্থ আয় হয়েছে সেটি তারা দেখাতে সময় মতো দেখাতে না পারলে সেটি যেন দেখানোর সুযোগ পান। ব্যবসায়ীদের একটি চাওয়া ছিল, দাবি ছিল। তো আসলে এনবিআর চেয়ারম্যান বলে গেলেন সাধারণ মানুষ এবং ব্যবসায়ী উদ্যোক্তাদের চাপেই বা চাওয়াতেই এই উদ্যোগটা নিয়েছে। তো এই যে তাজনীন, বাজেটোত্তর যে সংবাদ সম্মেলন যেটি অর্থমন্ত্রী করে থাকেন, এই একই ধরনের কিন্তু প্রতি বছরই বাজেটের পরের দিন সকালে গবেষণা সংস্থা সিপিডিও কিন্তু একটি সংবাদ সম্মেলন করে থাকেন, সেখানে বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরে থাকেন। সিপিডি নর্মালি সরকারের বিভিন্ন উন্নয়ন যে পরিকল্পনা বা উন্নয়ন যে নীতিকৌশল নেওয়া হয় সেগুলোর বেশ ভালো সমালোচনা করে থাকেন, কড়া সমালোচনা করে থাকেন। তো বাজেট নিয়ে কিন্তু তারা কিছুটা ইতিবাচক বা প্রশংসা করেছেন, বিশেষ করে বাজেটের আকার নিয়ে, মূল্যস্ফীতি যে কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও মূল্যস্ফীতি কমবে না বা কমানোর যে পরিকল্পনা সেটি খুব ভালো মতো সেখানে নির্দেশিত নাই, সেগুলোর সমালোচনা রয়েছে। এমপিদের গাড়িতে শুল্ক বসানোর যে উদ্যোগ সেগুলোকে ভালো হিসেবে দেখেছেন। তারপরে আপনার ব্যক্তি কর সীমার উপরে, করমুক্ত আয় সীমার উপরে যারা ব্যক্তি কর স্তরের ক্ষেত্রে তাদের যে কিছুটা নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে, এগুলোর কিন্তু প্রশংসা করেছেন। আমরা
একটি প্রতিবেদনে বিস্তারিত দেখে আসি। বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপে যখন পুড়ছে ভোক্তার পকেট, তখন সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে চাল, গম, ভোজ্য তেল সহ ২৭টি অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের উৎসে কর ২% থেকে ১% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সরকারের আর্থিক নীতির বরাবরের সমালোচক সিপিডি। তবে ৬.৫% নামিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে আমাদের যাওয়া উচিত, যাতে কিনা মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা যায়। সেরকম একটা অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। প্রথমবারের মতো সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা তুলে দিতে অর্থমন্ত্রীর উদ্যোগের প্রশংসাও করেছে সিপিডি। আমদানিকৃত গাড়ির উপরে যে কর, সেটা কিছু পরিমাণ হলেও তারা দেবেন, তাহলে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, একটা মহৎ দৃষ্টান্ত হবে। প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিয়ে উচ্চ আয়ের ওপর কর বাড়ানো হয়েছে। এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে সিপিডি। যাদের আয় ৪,১৬,৬৬৬ টাকা থেকে ৪০ লাখ পর্যন্ত, তাদের উপরে কিন্তু ট্যাক্স বার্ডেনটা পড়বে, এবং হাইয়েস্ট ট্যাক্স বার্ডেন ৪০ লাখ থেকে তার উপর পর্যন্ত। সেটা একটা প্রগতিশীল কর ব্যবস্থাপনার যে নিয়ম, সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। বাজেট বরাদ্দের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। বরাদ্দটা ২০০০। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তাজনীন, আমরা প্রতিবেদনে বিস্তারিত দেখলাম। সবুজ, এই যে বলছিল যে সিপিডি আসলে প্রতিবার কড়া সমালোচনা করে, কিন্তু এবার প্রশংসা করেছে, এই বিষয়টা আরেকটু খোলাসা করে বলবেন কিনা? সিপিডি যেটা বলছে, আসলে সব মানুষই সেটাই বলছে যে এবারের বাজেট সংযত একটি বাজেট, কারণ এর আগের 2 বছর প্রায় 12.5% করে আগের বছরের তুলনায় বাজেটের আকার বেড়েছে, এবার কিন্তু বেড়েছে 4.5%, কিছুটা বেশি। তো স্বাভাবিকভাবেই বাস্তবতাটাকে আমলে নিয়ে এই বাজেটটি করা হয়েছে সিপিডির যেটি পর্যবেক্ষণ। এবং একই সাথে আমরা দেখেছি, যেটা বললাম, যে মূল্যস্ফীতি বাড়ানোর উদ্যোগ, জিডিপি প্রবৃদ্ধি কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ, এই জিনিসগুলো আসলে একটি সংযত বাজেটেরই পূর্বাভাস কিংবা সেটিকেই আসলে উপস্থাপন করে। সমস্যার সমাধানের বেশ উদ্যোগ রয়েছে, এটি প্রশংসার সিপিডির চোখে, কিন্তু সেই উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য যে যথাযথ যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনার ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে, এই সমালোচনাটা তাদের রয়েছে। সৎ করদাতাদের তিরস্কার করা হয়েছে এবারের বাজেটে, কারণ সেই যে সৎ করদাতার যেখানে 30% কর দিতে হবে, সেখানে কালো টাকা বা এরকম অবৈধ সম্পদের মালিক যারা, তাদেরকে দিতে হবে এর অর্ধেক 15%। তো স্বাভাবিকভাবে কিন্তু সৎ যারা, তাদেরকে কিন্তু একটু নিরুৎসাহিত করা হলো, কিংবা তাদেরকে এক ধরনের আঘাত দেওয়া হলো, যেটা সিপিডির ভাষায়। এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক বসানোর ইতিবাচক উদ্যোগ, এটি আসলে তারা দেখছে যে যারা নীতি নির্ধারক, যারা আইন তৈরি করেন, তারা এই যে আইনের ভেতরে আসে এবং আইনের ভেতরে এসে তারা শুল্ক দেয়া, এটিকে আসলে এক ধরনের সমতা বা সাম্যতার দৃষ্টিতে তারা দেখছেন, যে আসলে এটি একটা উদাহরণ হতে পারে, একটি উদাহরণ হতে পারে সিপিডির জায়গা থেকে। তারা বলছে যে এমপিরা আসলে এভাবে বলা, নিজের কাঁধে শুল্ক ভার নেয়া সাধারণ মানুষের মতো, তো সেই জায়গা থেকে আসলে এই উদ্যোগগুলোকে বেশ ভালোভাবে দেখেছে সিপিডি। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।